উঠে পড়েছো তুমি? আমার ছোট্ট সোনা পাখিটা উঠে পড়েছে? কান্না করছো কেন? তোমাকে না বলেছি কান্না করবে না? বাবার মতো সাহসী হবে তুমি। 10 দিনের ছোট্ট ছেলেটা কি আর মায়ের কথা বোঝে? তবুও মায়ের ঠোঁট নাড়া দেখে সে মুখে আঙুল পুরে তাকিয়ে রইল। আঙুল চুষে হয়তো বোঝাতে চাইছে তার খিদে পেয়েছে। রোদেলার কি আর এদিকে খেয়াল আছে? রোদেলা তো তার কথা বলতেই ব্যস্ত। রোদেলার ছল ছল নয়নে তাকিয়ে বলল, তুই এমন একটা দিনে পৃথিবীতে এসেছিস যে দিনটা কিনা তোর বাবা হারিয়ে গেল। কেন তোকে এমন দিনেই আসতে হলো? কেন সুখ নিয়ে এসেছিলি অথচ দুঃখ হয়ে থেকে গেলি? কতটা দুর্ভাগা হলে নিজের জন্মদিনে বাবার মৃত্যুর সংবাদ শুনলি তুই? তোর বাবা তোকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছিল জানিস? যেদিন সে জানতে পারলো তার একটা অংশ আমার গর্ভে আছে, সেদিন কতটাই না খুশি হয়েছিল। তোর নামটাও ঠিক করে রেখেছিল, কতটা গর্বের সাথে বুক ফুলিয়ে বলছিল তাহসিন মাহমুদের ছেলের নাম হবে তাহজিব মাহমুদ রুহান। সম্পূর্ণ নামের অর্থ শিষ্ট, ভদ্র আর কোমল হৃদয়ের। তার নামের মাঝেই তার চরিত্র ফুটে উঠবে। যেদিন তোর নাম ঠিক করা হলো সেদিনই তোর বাবার উপর দিয়ে কত বড় একটা বিপদ বয়ে গেল। আর আর যেদিন তুই এলি সেদিন তোর বাবা চিরতরে হারিয়ে গেল। তোর ভাগ্য কতটা খারাপ। এত খারাপ কেন বলতে পারিস? কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে দিল। রোদেলার কান্না দেখে ছোট্ট রুহানও কেঁদে ফেলল। রোদেলা রুহানের কান্না থামানোর চেষ্টা করলো। এবার তার বোধ এসেছে ছেলের খিদে পেয়েছে, তাই সে ছেলেকে ফিডিং করালো। রুহানের পেট পুড়লে এবার সে চুপচাপ শুয়ে থাকলো। চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে আছে আর ঠোঁট বাঁকা করে হাসছে। রোদেলা ছেলের হাসি মাখা ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। নাজমা বেগম রোদেলার রুমে এলেন। নাতিকে জাগনা পেয়ে কোলে তুলে নিলেন। শাশুড়িকে দেখে রোদেলা উঠে বসলো। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে বসলেন। রোদেলা বলল, মা, এতটা মন খারাপ করে থেকো না তো। তোমাকে তো বলেছি উনি ফিরে আসবেন, তাও কেন বুঝতে পারছো না? বাড়িটা কেন মৃত্যুপুরীর মতো বানিয়ে রেখেছো? নাজমা বেগম সে কথার জবাব দিলেন না। তিনি ভালো করেই জানেন রোদেলার মনের অবস্থা ভালো না। নাজমা বেগম বললেন, আস্তে আস্তে সব গুছিয়ে নে মা, পরশুদিন আমরা আমাদের বাসায় চলে যাব। রোদেলা ছোট্ট করে বলল, আচ্ছা। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। তাজউদ্দিন মাহমুদ রুমে আছেন। ছেলের শোকে সারাটা ক্ষণই কাতর হয়ে থাকেন। নাতিকে তেমন করে সময় দেওয়া হয় না, যদি ওকে পেয়ে মানুষটা একটু হলেও ছেলের শোক কাটাতে পারে। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা উঠে চলে গেল বারান্দায়। বারান্দা দাঁড়িয়ে পদ্মবিলের জলাশয়ের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আর মাত্র একটা দিন, তারপরে এই ক্যান্টনমেন্ট থেকে বিদায়। সাথে বিদায় জানাতে হবে এই কোয়ার্টারকে। এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো আর ওই পদ্মবিল দেখা হবে না। আমাদের সকল স্মৃতি মুছে দিয়ে এই রুমে অন্য কেউ এসে শিফট হবে। হয়তো তাদের নৃত্য নতুন স্মৃতি যুক্ত হবে। তাদের স্মৃতির মাঝে আমাদের সকল স্মৃতি একে একে মুছে যাবে। থেমে মাহমুদ সাহেব, এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হতো? কত সুন্দর করে, কতটা যত্ন করে ভালোবেসে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম। একটা ঝড় এসে সবটা লন্ডভন্ড করে দিল। আমি তো আপনাকে বলেইছিলাম আপনি পাশে না থাকলে সামান্য একটা ঝড়ও আমায় নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুনলেন না তো? এবার বিশ্বাস হলো তো? আপনি নেই আজ 10টা দিন হলো। দেখুন না, আপনার সাথে সাথে আমার মুখের হাসিটুকুও মিলিয়ে গিয়েছে। নিয়ম করে নিজের যত্ন নেওয়া হয় না, রাতে ঘুমোতে পারি না, কারণ আপনি যে নেই। কার বুকে মাথা রেখে ঘুমাবো আমি বলুন? কে হাত বাড়িয়ে দিয়ে বলবে মাইমুন বুকে আসো? ঘুম না এলে কে মাথায় হাত বুলিয়ে দেবে? আমার তার মতো করে কে ভালোবাসবে? এখন আর আমাকে এত আদর করে মাইমুন বলে কেউ ডাকে না। এই ডাকটা যেন কত যুগ হয়েছে আমি শুনিনি। কবে আবার দেখা পাবো আপনার? কবে এসে বলবেন মাইমুন আমি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি? কবে আসবেন আপনি বলুন না? কি সত্যিই ফিরবেন, নাকি আমি মনের মধ্যে মিথ্যা আশা নিয়ে দিন গুনছি? আপনাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি। ফিরে আসুন না। আমার কথা না শুনলে হয়তো সবাই ভাববে আমি পাগল, কারণ আমি মৃত মানুষে ফেরার অপেক্ষা দিন গুনছি। কিন্তু সবাইকে কিভাবে বোঝাই আমার মনের মাঝে আপনি এখনো জীবিত আছেন, সারাটা জীবনই থাকবেন? থেমে আমার ভাগ্যটা এমন কেন? আমি যাকেই ভালোবেসে আঁকড়ে ধরতে চাই, বাঁচতে চাই, তাকেই আমি হারিয়ে ফেলি। মাকে ভালোবেসেছিলাম, মাও হারিয়ে গেল। মায়ের সাথে সাথে বাবাও হারিয়ে গেল, কারণ বাবা তো থেকেও যে নেই। তারপর আপনি এলেন আমার জীবনে, অঢেল সুখ আমার মাঝে বিলিয়ে দিলেন। আপনাকে পেয়ে সুখের রাজ্যে প্রবেশ করেছিলাম আমি। আপনাকে ঘিরেই বাঁচতে চেয়েছিলাম। অথচ দেখেন, সময়ের বিবর্তনে আজ আপনাকেও হারিয়ে ফেললাম আমি। আপনিও আমায় ছেড়ে চলে গেলেন। কেন এমন করেন আপনারা? জানেন না আপনাদের ছাড়া আমি পথহারা পথিক?
আপনাদের ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার, বুঝতে পারেন না? ফিরে আসুন প্লিজ, প্লিজ ফিরে আসুন। কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে ফেলল। বারান্দার রেলিং ঘেঁষে বসে অঝরে কান্না করতে লাগলো। রোদেলার কান্নার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে নাজমা বেগম ছুটে এলেন। এসে রোদেলাকে বুকে জড়িয়ে নিলেন। তিনিও কাঁদছেন। একটা মানুষের বিয়োগ ব্যথায় সকলে আজ দিশেহারা। সেই মানুষটা যে সকলের মনে কতটুকু জুড়ে ছিল সেটা তো শুধুমাত্র তারাই জানে। প্রিয় মানুষের বিয়োগ ব্যথা সহজে কাটিয়ে ওঠা যায় না, তাই ব্যথা সারাটি জীবন তর্পে তর্পে বেড়ায়। সময় সময়ের গতিতে চলতে লাগলো। নিশ্চুপে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। দেখতে দেখতে 8টি মাস পেরিয়ে গেল। গত হওয়া এই 8টি মাসে মাহমুদ পরিবারের আনন্দের দেখা মিলল না। রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহসিন। সবাই তার শোক কাটিয়ে ওঠারই চেষ্টা করছে। তাহসিন আর রোদেলার ছেলে রুহানও একটু একটু করে বড় হচ্ছে। তাকে নিয়ে নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে। তার বয়স এখন 8 মাস 10 দিন। নিজে নিজে এখন বসতে পারে, একটু একটু করে কথা বলারও চেষ্টা করে। রোদেলা তো সবসময় ওকে বাবা ডাকটাই শেখাতে চায়। সে চায় তার ছেলে যেন সর্বপ্রথম বাবাকেই ডাকে। ছেলেও মাশাআল্লাহ তার সাথে রেসপন্স করে। বাবা শব্দটা ভালো করে বলতে পারে না, বলে যে বাব্বা বাব্বা। অনেকটা সময় লাগার। রোদেলা ছেলের মুখে বাবা ডাকার চেষ্টা শুনে খুবই খুশি হয়। রোদেলা এখনো আগের মতোই চুপচাপ থাকে, ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে। ছেলে বোঝে না, তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। এতেই রোদেলার প্রাণ জুড়ে। ছেলের সাথে তার প্রতিটি গল্পই হয় তাহসিনকে নিয়ে। তাহসিন কি পছন্দ করত, কি করত না করত, সবটাই ছেলের সাথে বসে একা একা বক বক করতে থাকে। মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটি ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিন নিহা আর শান্তও আসে। আসার সময় নিহা রোদেলাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। তবে রোদেলা কাঁদে না, তার যেন কান্না করা বারণ। সে যেন নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফিরে ফিরে রোদেলা পিছু চায়। শেষবারের মতো নিজেদের রুমখানা দেখে নেয়। এইখানেই একদিন এসেছিল মনের মাঝে লজ্জা, ভয় আর আনন্দ নিয়ে। তাহসিনের সাথে অনেক দিন পর দেখা হবে বিধায় কতটা আনন্দ, সাথে লজ্জাও লেগেছিল। আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে দেখে বকা দেয়। অথচ এমন কিছুই হয়নি। তাহসিন কত সুন্দর করেই না তাকে গ্রহণ করে নিয়েছে। এখানে তাদের কত সুন্দর মিষ্টি মধুর স্মৃতি জমেছিল। এক একটা দিন কতই না সুখের কাটছিল। সবটা শেষ হয়ে গেল। ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে 8 মাস হয়েছে। গত 8 মাসে একটিবারের জন্য আর ক্যান্টনমেন্টে যাওয়া হয়নি। যদিও বাসায় আসার 1 মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল, কিন্তু রোদেলা শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি। ওখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে। এর ওপর রুহানও ছোট, তাই যেতে দেওয়া হয়নি। ক্যান্টনমেন্ট থেকে আসার এই 8 মাসে নিহার সাথে প্রায় কথা হয়। নিহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে। রুহানও যেন এই কয়টা দিনে নিহাকে বেশ ভালোই চিনে ফেলেছে। নিহা কল দিলেই রুহান ফোনের ওপাশ থেকে খিলখিল করে হাসবে। তার হাসি দেখে সবার মন জয় করে ফেলে। তার চেহারা আর হাসিটুকু তার বাবার মতোই হয়েছে, যার দরুন রোদেলার বুকটা ছটফট করে ওঠে। তার বাবা তাকে দেখতে পেল না। এতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মিয়েছে। নিহা আর শান্তর সম্পর্কের এতদিনেও বদল ঘটেনি। এখনো বন্ধুত্বের সম্পর্কেই আছে। বেশ ভালোই কাটছিল, কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিহার অভিমান হয়, মনের মাঝে শুষ্ক ব্যথা হয়। এতগুলো দিনেও সে শান্তর মনে জায়গা করে নিতে পারল না। নিহা অনেকটা অভিমান করে প্রায় 1 সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। এদিকে শান্ত মাঝে দিয়ে একদিন ফোন করছিল, নিহা ফোন রিসিভ করেনি। এরপর শান্ত আর নিহাকে ফোন করেনি। নিহা বুঝে ফেলেছে এই সম্পর্ক আর হওয়ার নয়। এতদিন নিহা ভেবে এসেছিল শান্ত হয়তো তাকে একটু হলেও ভালোবাসে, তাই তো সে হাল ছাড়েনি। কিন্তু এখন হাল না ছেড়ে উপায় নেই। নিহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামীকাল এঙ্গেজমেন্ট। নিহা তার ভাগ্যকে মেনে নিল। তার ভাগ্যে হয়তো শান্ত নামের পুরুষটি নেই। আজ 1 সপ্তাহ পর নিহা শান্তকে কল দিল আর বলল কলেজের সামনে যেন একটু আসে, কথা আছে। শান্ত জানালো সে আসবে। নিহা বিকেলের দিকে আসতে বলল। বিকেল হতেই রেডি হয়ে নিহা কলেজের সামনে গিয়ে শান্তর জন্য অপেক্ষা করলো। শান্ত আসতে একটুখানি লেট করলো। শান্ত আসতেই নিহা শান্তর দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার মনের ভেতর যেন সুনামি ঢেউ বয়ে যাচ্ছে, যে কেউ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে।
শান্ত নিহার মলিন চোখের দিকে খেয়াল করলো না। খেয়াল করলে হয়তো দেখতে পেত চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গিয়েছে। শান্ত পিঞ্চ মেরে বলল। এতদিন মনে পড়লো? নিহা মলিন হেসে বলল। হুম, আমার তো তাও মনে পড়েছে, কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা। এক্সামের প্যারায় ছিলাম তো, তাই মনে করতে চাইনি। মনে করেই বা কি হবে, আমি তো আপনার বিশেষ কেউ নই, তাই না? শান্ত ভ্রু গুটিয়ে নিহার দিকে তাকালো, বলল। কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? নিহা ডানে বামে মাথা নেড়ে বলল। ও কিছু না, এমনি। চলো কোথাও যেয়ে বসি। না, আমার বাসায় ফিরতে হবে। শান্ত বলল। সবই তো এলে। একটা প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? আপনাকে আমাদের ইনভাইট করতে। কিসের ইনভাইট? নিহা নিচের দিকে তাকিয়ে বলল। আগামীকাল আমার এঙ্গেজমেন্ট। আগামীকাল এঙ্গেজমেন্ট হবে, প্লাস বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বিয়েটা এত দ্রুত হতো না, ছেলে আবার বাইরে দেশে থাকে তো, তাই তার চলে যেতে হবে। এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? থেমে। যাই হোক, আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসায় অবশ্যই আসবেন। এরপর বিয়ের ডেট ফিক্সড হলে তখন বিয়ের কার্ডটাও পাঠিয়ে দেবো। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আমি তো আপনার ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে, আমিও কষ্ট পাবো। প্লিজ আসবেন কিন্তু। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিহা শান্তর দিকে তাকালো। একটু অপেক্ষা করলো, শান্ত হয়তোবা কিছু বলবে, হয়তোবা বলবে নিহা আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না, তা বলল না। নিহাকে আশাহত করে শান্ত ম্লান হেসে বলল। কংগ্রাচুলেশনস। নিহার চোখ এবার ছলছল করে উঠল। মনের কোণে একটুখানি আশা নিয়ে এসেছিল, সে আশাটুকুও শান্ত কেড়ে নিল। নিহা চোখের পানি লুকানোর চেষ্টা করছে, আর এক মুহূর্ত এখানে থাকলে সে কান্না করে দিবে। সে শান্তর সামনে নিজের দুর্বলতা আর প্রকাশ করতে চায় না। নিহা ছোট্ট করে বলল। আসছি। নিহা চলে গেল, পিছু ঘুরে তাকালেও না। নিহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তেও যদি একটাবার মুখ ফুটে বলতো, নিহা আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করো না, নিহা সত্যিই বিয়ে করতো না। তার বাবাকে যে করেই হোক রাজি করাতো, কিন্তু যাকে ভালোবাসে সেই তো তাকে ভালোবাসে না। নিহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো। সিগারেট টেনে ধোঁয়া আকাশের দিকে ছাড়লো। মনের সুখে সে সিগারেট টানতে লাগলো। পরপর দুটো সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়িয়ে ফেলেছে। এখন 3 নম্বর সিগারেটটা ধরালো। বাসায় ফিরে নিহা নিজের রুমে দরজা আটকে অনেকক্ষণ কান্না করলো। কান্না করতে করতেই ঘুমিয়ে পড়লো। বেশ অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করলো। আগামীকাল তার এঙ্গেজমেন্ট। রোদেলা যেন যে করেই হোক আসে। রোদেলা প্রথমে ভেবেছিল শান্তর সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, কিন্তু নিহার থেকে যখন শুনলো অন্য কেউ, তখন রোদেলার বেশ খারাপ লাগলো। কিন্তু নিহাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। সে এখন আর কাউকেই কোনো সান্ত্বনা দিতে পারে না। যে সারাটাক্ষণই নিজের ব্যথায় ব্যথিত হয়ে থাকে, সে আবার অন্য কাউকে ব্যথা সারানোর সান্ত্বনা দিবে কি করে? রোদেলা নিহাকে জানালো সে আসবে। রোদেলার চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখান থেকে ক্যান্টনমেন্টে যাবে। এই 8 মাসে তো একটা বার যাওয়া হয়নি। এখন নিহার উছিলায় যাবে সে। নিহা আজ আর নিজের রুম থেকে বের হলো না। নিজের রুমেই সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। রাত 10টা বাজতে নিহার ভাবি মারিয়া খাবার হাতে নিহার রুমে এলো। এসে দেখলো নিহার রুম অন্ধকার করে আছে। ঘরে আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর যেতেই মারিয়া দেখলো নিহা গুটিসুটি মেরে শুয়ে আছে। খাবার প্লেট সাইড টেবিলে রেখে মারিয়া নিহার পাশে যেয়ে বসে নিহার মাথায় হাত দিলে নিহার চোখ মেলল। নিহার চোখ ফুলে গিয়েছে, চোখ দুটি লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে নিহা কান্না করেছে। নিহা তার ভাবিকে দেখে উঠে বসলো। মারিয়া বলল। এত কষ্ট না পেয়ে আব্বুকে যে তোমার মনের কথা জানাও, নয়তো অনুমতি দাও আমি আর তোমার ভাইয়া মিলে যাই। নিহা নাকচ করলো, বলল। কার কথা জানাতে বলছো ভাবি? যে কিনা আমাকে ভালোই বাসে না, আমার এঙ্গেজমেন্টের কথা শুনে যে অভিনন্দন জানায়, তার কথা আমি বাবাকে বলতে যাব কোন সুখে, কোন মুখে? বিশ্বাস করো ভাবি, সে যদি রাজি থাকতো আমি বাবাকে যেভাবেই হোক রাজি করাতাম। মারিয়া ফোঁস করে শ্বাস ছাড়লো। তার বোন সমতুল্য ননদের আজ এই কোন অবস্থা? এই বাড়িতে মারিয়া এসেছে বছর 3 হবে। এই 3 বছরে নিহাকে সব সময় বেশ প্রসন্ন দেখেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়াও ভালো লাগছে না। মারিয়া নিহাকে বলল। খাবার খেয়ে নাও, আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে। খাবো না ভাবি, ভালো লাগছে না।
ভালো না লাগলেও খেতে হবে নিহা, এতটা ভেঙে পড়ো না। মারিয়া ভাত মাখিয়ে নিহার মুখে তুলে দিল। নিহা ভাত মুখে দিয়েই ডুগরে কেঁদে উঠল। মারিয়া বলল, খাওয়া পাতে কাঁদতে নেই, মনকে শান্ত করো। পরের দিন দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামের নিহাদের বাসায় এসে পৌঁছায়। সে একাই এসেছে, তার শ্বশুর মশাইয়ের ছুটি নেই, শাশুড়ি মাকেও আনেননি, নয়তো যে তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না। ওনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হননি। রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে, এতগুলো মাস পরে নিহা রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। রোদেলার কিছুটা স্বাস্থ্য হয়েছে, মা হয়েছে কিনা, মা হলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে, মামা ভাব আসে তাদের মাঝে। রোদেলার মাঝেও এসেছে। নিহা রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে। রুহানকে হাত বাড়াতেই রুহান গাল ভরে হেসে নিহার কোলে ঝাঁপ দেয়। রুহানকে নিহার পরিবারের সকলেই খুব ভালোবাসে, আর রোদেলাকে ওনারা খুবই পছন্দ করেন। পাত্রপক্ষ আসতে আসতে 3টা বেজে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া সেরে বিয়ের ডেট ফিক্সড করা হলো। অতঃপর নিহাকে পাত্রপক্ষের সামনে নেওয়া হয়। নিহাকে আজ শাড়ি পরিয়ে আনা হয়েছে। এদিকে নিহার যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। সে শেষ অবধি আশা করেছিল শান্ত ঠিক আসবে, কিন্তু না, শান্ত আসেনি। নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয়। নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে তো স্বপ্ন বুনেছিল শান্তর নামের পুরুষটার জন্য বউ সাজার, অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বউ হওয়ায় এক ধাপ পূর্ণ হয়ে গেল। অন্য পুরুষ তার হাত ছুঁয়ে অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিল। আজ থেকে সে অন্য কারো বাগদত্তা। নিহা আংটি পরিহিত অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভেবেছিলাম শেষ সময়টাতে আপনি আসবেন, সব কিছু থামিয়ে দেবেন, কিন্তু আপনি এলেন না। অতঃপর আমি আজ অন্য কারো বাগদত্তা, 2 দিন পর অন্য কারো স্ত্রীও হয়ে যাব। যেহেতু আমি এখন অন্য কারো বাগদত্তা, সেহেতু বিয়েটা আমি তাকেই করব। আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান, তবুও আমি আপনাকে গ্রহণ করে নেব না। আপনাকে আমি ফিরিয়ে দেব, যেমনভাবে বারবার আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে হয়েছিল আপনাকে। আমি আজ থেকে অন্য পুরুষের আমানত। আজ থেকে আপনাকে মনে করাও বারণ, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন, কারণ প্রেম ভালোবাসা যে ভোলা যায় না। আপনার নামটা আমার হৃদয়ের গোপনে এক অপ্রাপ্তির অধ্যায় হয়েই রয়ে যাবে আজীবন। মনে মনে কথাগুলো বলতে বলতেই নিহার চোখের কোণে অশ্রুরা ভিড় জমালো। টলমলে চোখ নিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমার জীবনের একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি। আমার প্রণয়ের প্রথম পুরুষও আপনিই ছিলেন, যাকে আমি নিঃশর্তভাবে মন উজাড় করে ভালোবেসেছিলাম। আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরেই ছিল। আমার সকল সুখ, সকল স্বপ্ন আপনাকে নিয়ে বুনেছিলাম। অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে। নিষ্ঠুর নিয়তি আমাকে আপনার নামে করে দিল না। এই না পাওয়ার যন্ত্রণা, অপ্রাপ্তির দহন বুকে নিয়ে আমি কিভাবে বাঁচবো? আমাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে কি খুব বেশি হতো? পরের দিন রোদেলা রুহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। যদিও নিহাকে সাথে আনতো, তবে নিহার মন খারাপ দেখে আনলো না, কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে এলে রোদেলারই মন খারাপ হয়ে যাবে। তখন নিহা কি করবে? নিহার তো তখন আরো খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রোদেলা একটু একা ক্যান্টনমেন্টে সময় কাটাতে চায়। রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে মনে করতে চায়। রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায়। সে চায় না এই সময় কেউ এসে তাকে সান্ত্বনা দিক, তাই সাথে সে কাউকেই আনলো না। ছোট্ট রুহানকে নিয়ে সে সকাল সকালে বেরিয়ে পড়েছে। তখন ঘড়িতে বাজে সবে 8টা। ছোট্ট রুহান গাড়িতে চড়তে পেরে যেন বেশ খুশি। সে খিলখিল করে হেসে সে খুশিরই জানান দিচ্ছে। এইদিকে রোদেলার মনটা বেশ ভার হয়ে আছে। কি করে নিজেকে সামলাবে? এতদিনে নিশ্চয়ই ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে। তাদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে, তা ভেবেই রোদেলা দীর্ঘশ্বাস ফেলল। বেলা প্রায় 10টার দিকে শান্ত নিহাদের বাসায় হাজির হয়েছে। তখন নিহার বাবা নাজির সাহেব আর নিহার ভাই নাজমুল হলরুমে বসে চা খেতে খেতে নিহার বিয়ের কার্ড ছাপানোর আলোচনা করছিল। শান্তকে দেখে নিহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। নিহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে।
সবটাই মারিয়ার কাছ থেকে শুনেছে। সে মোটামুটি রাজি ছিল, কারণ বোন যে তার প্রাণ। বোনের জন্য সে সবই করতে পারে। আর সেও তো লাভ ম্যারেজ করেছে, তাই সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কথা উঠলে বুকে কতটা ব্যথা ওঠে। সে তার বাবাকেও রাজি করাতো, কিন্তু নিহার ভালোবাসাটা একতরফা, তাই নাজমুল এটাতে এগোলো না। শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলে নিহার বাবা সালামের জবাব দিলেন। নিহার ভাই নাজমুল হেসে বলল। কেমন আছো শান্ত? শান্ত মলিন হেসে বলল। এই তো ভালো। শান্তর চেহারা কেমন ফ্যাকাশে লাগছে, মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। নাজমুল বলল। বসো। শান্ত চুপচাপ বসলো। নাজমুল বলল। কিছু বলবে? শান্ত আশেপাশে তাকালো, মনে মনে সে নিহাকে খুঁজছে। আমতা আমতা করে বলল। আসলে হ্যাঁ শান্ত কোনো ভনিতা ছাড়াই সরাসরি নিহার বাবার উদ্দেশ্যে বলল। আঙ্কেল, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। নাজির সাহেবের ভ্রু গুটিয়ে এলো। শান্তর সাথে তো তার আবাদারের মতো এমন সম্পর্ক নেই, তাহলে ছেলেটা বলছেটা কি? তিনি জানতে চাইলেন। কিসের আবদার? আমি নিহাকে ভালোবাসি আঙ্কেল, ওকে আমি বিয়ে করতে চাই। নাজমুলের চোখ বড় হয়ে গেল। এই ছেলে এতদিন কি করেছিল, এখন এই সময় এসে এমন আবদার করছে কেন? আগে এলে নাজমুল নিশ্চয়ই হেল্প করতে পারতো, কিন্তু এখন তো পরিবারের মান সম্মানের কথা উঠে আসে। এইদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায়। তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গর্জন দিয়ে বললেন। বেয়াদব ছেলে, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলার? বেরিয়ে যাও। নাজির সাহেবের গর্জনে পুরো হলরুম কেঁপে উঠল। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে মারিয়া আর তার শাশুড়ি ছুটে এলো। শান্তকে দেখে মারিয়াও অবাক। এই ছেলে আজ কেন এলো? এঙ্গেজমেন্টের আগের দিন রাতে মারিয়া শান্তকে ফোন করে বলেছিল অবধি নিহা তাকে অনেক ভালোবাসে, এভাবে নিহাকে কষ্ট দিতে না। এঙ্গেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নিহার বাসায় এসে সবটা জানায়, কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছুই জানায়নি। শুধুমাত্র নিহার হবু বরের খোঁজ খবর আর ছবিটা মারিয়ার কাছ থেকে নিয়েছে। শান্ত বলল। আঙ্কেল, আমি কিন্তু ভালো ছেলে না, জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাকে আপনার ডিসিশনটা জানিয়েছি। এবার আপনি মানলেও নিহাকে আমি বিয়ে করব, আর না মানলেও আমি বিয়ে করব। প্রয়োজনে নিহাকে তুলে নিয়ে বিয়ে করব। আমি নিহাকে ভালোবাসি। আমি কোনো কাপুরুষ নই যে নিজের ভালোবাসাকে অন্য পুরুষের নামে সঁপে দিব। এবার নাজমুলের রাগ উঠল। নাজমুল কঠোর কণ্ঠে বলল। এতদিন এই কথা মনে পড়েনি? এতদিন কোথায় ছিলে? এতই যখন ভালোবাসো তোমার মানুষটা এখন অন্য কারো বাগদত্তা, সেটা মাথায় নেই? ভাইয়া, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার এক্সাম চলছে ভাইয়া, ভেবেছি এক্সাম শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিয়ে প্রপোজাল পাঠাবো, কিন্তু নিহা হুট করেই এমন একটা খবর জানালো, আমি কি করব বুঝে উঠতে পারলাম না। হাতে সময়ও ছিল না। আর গতকাল এলে অতিথিদের সামনে নিশ্চয়ই আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতো, তাই না? আপনাদের কথা ভাবতে চেয়ে আমার বউকে অন্য পুরুষ আংটি পরিয়ে দিল। শেষ কথাটা আফসোসের স্বরে বলল। শান্ত শেষ কথাটা শুনে মারিয়া ঠোঁট চেপে হাসলো। মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে। নিহা জানেও না মারিয়া যে সেদিন শান্তর সাথে কথা বলেছে। নিহার বাবা শান্তকে ধমকে বললেন। ইফটুবির ছেলে, আমার মেয়েকে বউ বলার অধিকার দিল কে? চিন্তা করিয়েন না আঙ্কেল, কিছুক্ষণ পরেই বিয়ে করে অধিকারের সাথে ওকে আমার সাথে নিয়ে যাব। বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাব তো, আমার বউকে নিয়ে যাব। নাজির সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন। নাজমুল, তুমি কেন কিছু বলছো না? নাজমুল তার বাবাকে বলল। বাবা, একটু শান্ত হও। কিসের শান্ত হব? কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ে করবে বলছে, তারপরও বলছো শান্ত হতে? শান্ত টিপ্পিনি কেটে বলল। শান্ত তো আমি, আপনি কেন শান্ত হতে যাবেন আঙ্কেল? আর এই কথার কোনো ছেলেটাই কিছুক্ষণ পর আপনার ঘরের জামাই হয়ে যাবে। দেখতে তো কতটা বেয়াদব। এদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন। স্বামীর ভয়ে কোনো কথাই বলতে পারছেন না। দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে আর তার স্বামী ধমকে উঠবে তখন। তবুও এতক্ষণ চুপ করে থেকে এখন তিনি মোলায়েম কণ্ঠে শান্তকে বললেন। বাবা, কেন পাগলামি করছো? নেহা তো তোমার বন্ধু, তাই না? আর নেহার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। নিহার মায়ের কথা শুনে নিহার বাবা ধমকে উঠে বললেন। তুমি এত কোমল স্বরে ছেলেটার সাথে কথা বলছো কেন? শান্ত সেদিকে পাত্তা দিল না। সে নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল। আন্টি,
আমি সত্যিই নেহাকে ভালোবাসি। নেহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে। ওর জন্যই আমি সকল বাজে কাজ থেকে দূরে সরে আসতে পেরেছি। ও আমাকে শিখিয়েছে কি করে মানুষকে সম্মান দিতে হয়, কি করে মানুষের ভালোবাসা আদায় করতে হয়। যেদিন থেকে এসব শিখলাম সেদিন থেকে ও আমার ভালো বন্ধু হয়ে গেল। ঠিক কবে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি বুঝে উঠতে পারিনি, আর যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছে। নেহাকে জানানোর সুযোগটা অবধি পেলাম না। কিন্তু আন্টি, বোঝার চেষ্টা করুন, নেহাকে আমার খুবই প্রয়োজন। কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। দোতলা থেকে নামতে নামতে নিহার কঠোর কণ্ঠে জবাবটা দিল। শান্ত সিঁড়ির দিকে তাকালে দেখতে পেল নিহা সিঁড়ি ভেঙে নামছে আর পিছু মারিয়া নামছে। নিহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, কেন এসেছেন আপনি? তোমাকে বিয়ে করতে। কাটকাট গলায় জবাব দিল। নিহা বলল, কিন্তু আমি তো চাই না আপনাকে বিয়ে করতে। আমি এখন অন্য কারো বাগদত্তা, অন্য কারো আমানত। আমি তার আমানত খেয়ানত করতে পারি না নিশ্চয়ই। চলে যান আপনি। যাবো তো, তোমাকে নিয়েই যাব। আমি যাব না আপনার সাথে। ভালোবাসো না আমায়? জানি না। জানা লাগবে না, বিয়ের পর জানলেই হবে। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। শান্ত বলল। তুমি করবে, তোমার বাপও করবে। এ কথা শুনে নাজির সাহেব খুক খুক করে কেসে উঠলেন। শান্ত বলল, না মানে তুমি করবে, আর তোমার বাপ নিজ হাতে আমার হাতে তোমাকে তুলে দিবে আর কি। নাজির সাহেব বলে উঠলেন, মগের মুল্লুক নাকি? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। শান্ত আস্তে করে বলল, বিয়ে ঠিক হয়েছে মাই ফুট। ওই শালায় এখনো ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন? শান্তর আস্তে বলা কথাটি নিহার কর্ণগোচর হয়ে গেল। তার ভ্রু কুঞ্চন হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় নিহার বাবাকে পাত্রপক্ষ কল দিল আর জানালো তারা এখানে ছেলে বিয়ে দিবেন না, বিয়ে ভাঙার কথা বলে দিলেন। শান্ত খুশি মনে যে নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, এবার নিশ্চয় আপনার সমস্যা নেই আমাকে মেনে নিতে, রাইট? নাজির সাহেব বললেন, কখনো না। আমার মেয়েকে প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দিব, তবুও তোমার কাছে বিয়ে দিব না। নিহা শান্তর উদ্দেশ্যে বলল। আমিও আপনাকে বিয়ে করব না। শান্ত আস্তে করে বলল। বাপ বেটি দুটোই হিটলারের হিটলার। শান্ত নাজমুল আর মারিয়ার উদ্দেশ্যে বলল, ভাইয়া ভাবি আপনারা প্লিজ ওনাকে রাজি করান, আর নেহাকে আমি দেখছি। শান্ত হাত ধরে জোর করে নিহাকে উপরে নিয়ে গেল। এদিকে নিহার বাবা নাজমুলকে বলল। ওকে আটকাও। নাজমুল বলল, বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো, আমার কথা শোনো প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি। ছেলের কথা তিনি সোফায় বসলেন। এদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বলল। কি সমস্যা তোর? ভাব বেড়ে গেছে? নিহার রাগে অভিমানে অন্যদিকে ফিরে রইল। যে কোনো সময় কান্না করে দিতে পারে। শান্ত বলল, এই আমার দিকে তাকা, তাকা বলছি। খুব তো বলছিস শান্ত ভাই ভালোবাসি, তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরিয়ে দিচ্ছিস? নিহা এবার শান্তর দিকে তাকালো। শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙুলের আংটিটা দেখিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষ রিং পরিয়ে গেল কেন? কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো? কান্না করে দিয়ে বলল, জানেন, এই রিংটা পরার আগ অব্দিও আমি আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন, সবটা আটকে দেবেন। অথচ আমার ভাবনা ভুল হলো, হেরে গেলাম আমি, সাথে হেরে গেল আমার ভালোবাসাও। পরাজয় গ্রহণ করে অন্য কারো বাগদত্তা হয়ে গেলাম। শান্ত ধমকে উঠে বলল, এই একদম চুপ। কি তখন থেকে অন্য কারোর বাগদত্তা বলছো? ভুলে গেছো কিছুক্ষণ আগে তোমার বিয়ে ভেঙে গিয়েছে? তুমি এখন আর অন্য কারো নয়, তুমি শুধুই আমার। কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো, যেটা কিনা কোনো একদিন নিহা তার হাতে পেঁচিয়ে দিয়েছিল। নিহা সেই রুমালটা দেখে বলল, এটা আপনার কাছে? আপনি না এটা ফেলে দিয়েছিলেন? শান্ত ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ফেলিনি, বরং যত্ন করে সব সময় রুমালটা নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে মিথ্যে কেন বলেছিলেন? কারণ রুমালটা তোমাকে ফেরত দিতে চাইছিলাম না। কেন? ওই প্রথমবার কেউ আমাকে এত যত্ন করে আমার ক্ষত হাতে রুমালটা পেঁচিয়ে দিয়েছে। যেখানে শান্তর থেকে সবাই দূরে দূরে থাকতো, শান্তর ক্ষত কেউ দেখতো না, সেখানে প্রথমবারের মতো কোনো মেয়ে আমার ক্ষততে নিজে কষ্ট পেল। আমার কষ্ট কমাতে নিজের প্রিয় রুমালটা দিয়ে আমার হাতে পেঁচিয়ে দিতে দুবার ভাবলো না। আবার বলল ডাক্তার দেখিয়ে নিতে, যাতে ক্ষতটা সেরে যায়। আমার জন্য এতটা মায়া করলো, তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম। আর তোমাকে বললে তুমি রুমালটা চাইতে, আমি ফেরত দিতাম না। তুমি উল্টো পাল্টা ভেবে নিতে, ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি, কিন্তু সত্যি বলতে তখন এমন কিছুই জন্মায়নি। নিহা শান্তর দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলল, তাহলে কবে জন্মিয়েছে?
যেদিন তুমি প্রথমবারের মতো আমার সামনে শাড়ি পরে এসেছিলে ক্যান্টনমেন্টে ঘুরতে যাওয়ার দিনটি, সেই দিনই তোমাকে আমার বেশ মনে ধরেছিল। এর আগে তোমাকে আমি বন্ধুর নজরেই দেখতাম, কিন্তু সেদিন বারবার চেয়েও আমি তোমার থেকে নজর সরাতে পারছিলাম না। সেদিনই ভালো লাগা কাজ করেছিল, আর ধীরে ধীরে তো ভালোবাসার রূপ নিয়েছে। তাহলে আমাকে জানালেন না কেন? জানানোর আগে তো বিয়ের খবর নিয়ে আমার সামনে হাজির হয়েছিলে। তাহলে আটকালেন না কেন? আটকে তখন কি হতো? পরিস্থিতি সামাল দিতে পারতে। আর সব থেকে বড় কথা হচ্ছিল, হুট করে ওই খবরটা পেয়ে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কি করব না করব কিছুই মাথায় আসছিল না। গতকালও তো আসেননি। গতকাল তো ওই ছেলের সকল খোঁজ খবর বের করতেই ব্যস্ত ছিলাম। ইনফরমেশন পেয়ে কি করলেন? বিয়ে ভেঙে দিলেন? শান্ত মাথা ঢুকালো, বলল, হ্যাঁ, যা ভয় দেখিয়েছে না মেনে হয় না। এরপর থেকে সহজে বিয়ের পাত্রে দেখতে নামবে না। থেমে বলল, যাই হোক, আর কোনো প্রশ্ন নেই, রাজি হয়ে যাও। বিয়ে করতে এসেছি তোমায়, এখনো কি রাজি হবে না? নিহা বলল, না, যতটা কষ্ট দিয়েছেন আমাকে তার 1 ভাগ কষ্ট আপনাকে অনুভব করে আগে, তারপর ভাবা যাবে। আসছে আমাকে কষ্ট অনুভব করাতে। রাজি হলে হও, না হলে নাই। তোকে আজই বিয়ে করব। থ্রেট দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। তোর কোনো সমস্যা? তুই তুকারি করছেন কেন? তুই না আমার বন্ধু, বন্ধুকে তুই তোকারি করাবো না তো কি করব? আর বয়সও তো ছোট। নিহার ব্রো গুটিয়ে তাকিয়ে রইল। শান্ত নিহার দিকে এগিয়ে নিজেদের মাঝের দূরত্ব ঘুচিয়ে নিল। এরপর নিহার দিকে তাকিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি নিহা। তুমি সত্যি প্রমাণ করে দিলে ভালোবাসা সঠিক হলে পূর্ণতা নিশ্চিত।